তারপর? পদ্ম ঘাবড়ে গেল। তারপর আর কি? আর বলবেন না ম্যাডাম, আপনার কথা বলা শেষ। পদ্ম আমতা আমতা করে বলল। ঘুমাবো, চলুন না। পদ্মের হাত ধরে রুমে নিয়ে আসলো। পদ্ম এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে আছে। ইছান তা দেখে পদ্মকে টেনে তার কাছে নিয়ে আসলো। পদ্মের মাথাটা তার বক্ষে মিশিয়ে বলল, পদ্ম, তোমার ডাক্তার সাহেব দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে। সে আর ভদ্র বরের মতো সেজে থাকতে পারছে না। মনে খুব প্রেমের পিপাসা পেয়েছে পদ্মফুল। কেন এমন হচ্ছে বলো তো? পদ্ম ইছানের কথা শুনছে। কিছুক্ষণ আগে যে ঝামেলাটা হয়েছে তা যেন ইছানের মনেই নেই। বোঝাই যাচ্ছে না একটু আগে শেখ বাড়ির উপর যুদ্ধ বয়ে গিয়েছিল। পদ্মের খুব হাসি পাচ্ছে। শুয়ে শুয়ে ইছানের কথা শুনছে আর হাসছে। রুমটা অন্ধকার, তাই পদ্মের হাসি ইছানকে দেখতে পাচ্ছে না। পদ্ম কথা বলছে না দেখে ইছান পদ্মকে ছেড়ে দিয়ে বলল, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার, ক্রিয়েটিভ, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লট, লাইভ ক্যাসিনো সবই এখানে আছে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমেও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচে পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড ব্যবহার করুন। প্রথম ডিপোজিট। কথা বলছো না কেন? পদ্ম হেসে হেসে বলল। কি বলবো? ওয়েট ওয়েট, তুমি কি হাসছো? পদ্মের চোখগুলো আচমকা বড় হয়ে গেল। সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল তার। কোথায়? কখনো না তো, আমি একটুও হাসিনি। তাই হাসোনি? না। তাহলে লাইট অন করে দেখি। আরে তার দরকার নেই। হ্যাঁ, আমি একটু হেসেছিলাম। দেখেছো, ইজহান তোমার হাসি অন্ধকারেও অনুভব করতে পারে। পদ্ম এসব কথা না শোনার জন্য বলল, আচ্ছা, আপনি কেন ওই হসপিটালে আর চাকরি করবেন না? আমার জন্য কি? ইজহান গম্ভীর কণ্ঠে বলল, জি, সেজন্যই করব না। আচ্ছা, আমি বলি কি, আপনি ওই হসপিটালের চাকরিটা করুন। এভাবে তো হয় না। ইজহান পদ্মকে পুরো কথা শেষ করতে দিল না, তার আগেই চুপ করিয়ে দিল। তোমার কোনো রকম কথা এ বিষয়ে শুনতে চাই না। যখন তুমি আমার জীবনে ছিলে না, আমার সব সিদ্ধান্ত আমি একাই নিয়েছি। যদি আমার সাথে ঝামেলা না করতে চাও তাহলে আর কথা বলবে না এগুলো নিয়ে। পদ্ম একেবারে চুপসে গেল। এত তেরা সে কখনো দেখেনি। ইজহান অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। পদ্ম পিছন থেকে জড়িয়ে ধরেছে। ইজহান নিজেও ধরল, আবার কিছু বলল না। সকাল 9টা। ইজহানের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে পদ্মকে পাশে পেল না সে। ভালো করেই জানে পদ্ম এখন থাকবে না। নিশ্চয়ই নিচে মুনিরা শেখ আর হায়াত শেখের কাছে গিয়েছে। ইজহান উঠে ফ্রেশ হতে গেল। তারপর চশমা পরে ফিটফাট হয়ে নিচে নেমেছে। পদ্ম মুনিরা শেখের সাথে নাস্তা বানাচ্ছে আর ইজহান তার ফুপ্পির সাথে কথা বলছে বসে বসে। মুনিরা শেখ পদ্মকে বলেছে ইজহানের জন্য নাস্তা নিয়ে যেতে। পদ্ম তাই করলো। ইজহানের নাস্তার টেবিলে রেখে আসলো। খেতে আসুন। ইজহান উঠে নাস্তা করতে গেল। পদ্ম সাথে সাথেই দাঁড়িয়ে আছে। ইজহান পদ্মের হাত ধরে বলল, তুমি নাস্তা করেছো? পদ্ম মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, করেছি। ইজহান পরোটা মুখে দিয়ে বলল, আমাকে ছাড়াই খেয়ে নিলে? পদ্ম ইজহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, মার ফুপি জোর করেছিল। আচ্ছা, সমস্যা নেই। ইজহান নাস্তা শেষ করে উঠে চলে গেল উপরে। পদ্ম রান্নাঘরে মুনিরা শেখ আর হায়াত শেখের কাছে দাঁড়িয়ে আছে। সে আর উপরে যায়নি, নিচেই তাদের সাথে দাঁড়িয়েছিল। ঘড়িতে 12টা বাজে। ইজহান তাকালো ঘড়িতে। পদ্ম এখনো পর্যন্ত রুমে আসেনি। ইজহানের খুব রাগ হলো। পদ্ম একবারও রুমে আসলো না। অবশেষে দীর্ঘ সময়ের পর পদ্ম রুমে আসলো। ইজহান ফোনে কথা বলছে। পদ্ম তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকলো।
একেবারে গোসল করে বের হলো। ইজহান বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, যেন দেখে মনে হচ্ছে কত কষ্টে আছে। পদ্ম পিছন থেকে ইজহানকে দেখছে। গালে সেই দাঁড়িয়ে আর চশমা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পদ্ম চুলগুলো তোয়ালে থেকে খুলে দিল। ইজহান পদ্মের পাশাপাশি এসে দাঁড়িয়েছে। পদ্ম সোজাসুজি ইজহানের দিকে না তাকিয়ে আয়নায় দেখছে। ইজহান পদ্মের ভিজা চুলে হাত দিয়ে বলল, এত তাড়াতাড়ি গোসল করেছো কেন? এমনি করে ফেলেছি। রুমে আসোনি কেন একবারও? পদ্ম ইজহানের দিকে তাকিয়ে বলল। আসলে কি হতো? ইজহান মজা নিতে বলল, আদর দিতাম। সারাদিন ওইগুলো ভাবেন তাই না? না, তোমাকে যখন দেখি তখনই ভাবি। বোঝেছো সুন্দরী? একবার ম্যাডাম, একবার পদ্মফুল, আরেকবার সুন্দরী, এত নামে ডাকেন কেন? ভালোবেসে ডাকি। তুমি তো ছোট মানুষ, তাই বুঝো না আমার ভালোবাসা। ভালোবাসার কথা শুনেই পদ্ম হেসে দিল। তাই কতটুকু ভালোবাসেন? ভালোবাসা পরিমাপ করা যায় না, আমি চাইও না পরিমাপ করতে। পদ্ম হেসে দিল। পদ্ম, তোমার ভেজা চুলে একটা চুমু দেই? পদ্ম মনে মনে বলল। সবাই তো করে, আমার অনুমতিও নেয়। পদ্ম কিছু বলছে না। পদ্ম বুঝছে উঠার আগেই পদ্মকে টেনে তার ভেজা চুলে একটা চুমু এঁকে দিল। এখন তো অনুমতি নিচ্ছি, পরে এটাও নিব না। পদ্ম দৌড়ে নিচে আসলো। ইস, লোকটার সামনে 1 মিনিটও থাকা যায় না। কিছু না কিছু বলে তাকে লজ্জা দিবেই ইজহান। দিন দিন বয়স হচ্ছে তার। ইজহান নির্লজ্জ হচ্ছে। বিকেল 5টা। ইজহানের হসপিটালে সিআই রাশিদুল ইসলাম এসেছে শেখ ভিলায়। তিনি বসে চা খাচ্ছে, কিন্তু ইজহান এখনো আসছে না। হুমায়ুন শেখ তার পাশে সোফায় বসেছে। যখন থেকে রাশিদুল ইসলাম জেনেছে ইজহান কাউকে কিছু না বলে তার স্ত্রীকে নিয়ে সাজেক থেকে চলে এসেছে, তখন থেকে তিনি ভেবে দেখেছেন ইজহানের সাথে সরাসরি কথা বলবে। কখনো ইজহান এমনটা করেনি। তিনি ভাবতেই পারছে না যে ইজহান তাকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে এসেছে। মূলত তিনি ইজহানকে খুবই ভালো জানে, দেখেই আজ শেখ ভিলাই এসেছে। হয়তো কোনো ঝামেলা হয়েছে হসপিটালে। 3 জন ডাক্তারকে নিয়ে রাশিদুল ইসলাম কল দিয়েছিল ইজহানকে, কিন্তু সে ধরেনি। বুঝেছে কিছু একটা হয়েছে, কারণ ইজহান কখনো এমনটা করেনি। যতবার হসপিটাল থেকে ঘুরতে যেতে সে কোনো সমস্যা হলে সর্বপ্রথম রাশিদুল ইসলামকে জানাতো। ইজহানের এমন কাণ্ডে রাশিদুল ইসলাম অবাক হয়। মনিরা শেখ পদ্মকে উপরে পাঠিয়েছে ইজহানকে নিচে নিয়ে আসার জন্য। যেহেতু ইজহান ঘুমাচ্ছে, তাই পদ্ম ইজহানকে ডাকতে গিয়েছে। পদ্ম ইজহানের হাত নাড়িয়ে বলল, শুনছেন? ইজহানের দিক থেকে কোনো সারা শব্দ নেই। পদ্ম আবারও ডাকলো ইজহানকে। ইজহান হকচকিয়ে উঠে বসে পড়ে। আসলে আপনার হসপিটালের সিআই এসেছেন। ইজহান চুলে হাত দিল। আমার চশমা দাও। পদ্ম তড়িঘড়ি করে চশমা দিল ইজহানের। ইজহান নিচে যাওয়ার আগে পদ্ম তাকে উদ্দেশ্য করে বলল, উনি যদি চান আপনি হসপিটালে ফিরে যান তাহলে তাই করবেন, না হলে আমি কিন্তু গ্রামে চলে যাব। ইজহান চোখ মুখ শক্ত করে বলল। এর উত্তর আমি পরে এসে দিব। ইজহান নিচে এসে বসে আছে। রাশিদুল ইসলাম ইজহানকে এই পর্যন্ত 3 বার জিজ্ঞেস করেছে কেন সে কাউকে কিছু না বলে চলে এসেছে। তিনি ইজহানের কাছ থেকে উত্তরের অপেক্ষায় বসেছিল, কিন্তু প্রতিবারই ফলাফল শূন্য এসেছে। ইজহান কিছু বলছে না। ইজহানের কিছু না বলার কারণ হচ্ছে এখানে হুমায়ুন শেখ বসে আছেন। তার বাবার সামনে এই কথা কোনো মতেই বলা যাবে না। রাশিদুল ইসলাম আবারও বলল, দেখো ইজান, আমি তোমাকে সবার থেকে আলাদা ভাবি, সবকিছুতেই তোমাকে গুরুত্ব দিই বেশি। এই পর্যন্ত তোমাকে কয়েকবার জিজ্ঞেস করেছি কেন এভাবে না বলে চলে এসেছো, কিন্তু তুমি কোনো কিছুই বলছো না। এসব তোমার থেকে আশা করতে পারছি না ইজান। ইজহান উঠে দাঁড়ালো। স্যার, আমি আপনার সাথে পার্সোনালভাবে কথা বলতে চাই। আমার রুমে আসলে ভালো হয়। রাশেদুল ইসলাম ইজহানের সাথে তার রুমে গেল। স্যার, আপনার হসপিটালের সিনিয়র ডক্টর সানায়ার ব্যবহারে আমি খুবই লজ্জিত। রাশেদুল ইসলাম অবাক হলেন, কারণ ওনার জানামতে ইজহান আর সানায়ার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। মানে বুঝছি না ইজান, খুলে বলো সব। আসলে স্যার, সানায়া ম্যাম আমাকে পছন্দ করত। তার পছন্দের আকার ভিন্ন ছিল। আশা করি বুঝবেন কিসের কথা বলছি।
আমার বিয়ে হয়েছে উনি সেটা জানেন, তারপরেও তিনি মেনে নিতে পারছেন না। আমি মিথ্যে বলবো না, আমি ওনাকে অপমান করেছি। প্রত্যেক পদে পদে তাকে বুঝিয়েছি আপনাকে মেনে নিতে হবে, আমি বিবাহিত। হসপিটালে থাকাকালীন সময়ে তিনি ব্রেক টাইমে আমার সাথে এসে এসব কথাই বলতেন। একটা মেয়ের সাথে আমি কিভাবে কথা বলি বা ঠিক তাদের কি নজরে দেখি সেটা আপনি ভালো জানেন স্যার। উনি আমার স্ত্রীর সঙ্গে সবচেয়ে নিকৃষ্ট ব্যবহারটা করেছেন। কাচের গ্লাস দিয়ে পদ্মকে আঘাত করে, শুধুমাত্র আমি বিয়ে করেছি বলে, এটা মেনে নিতে পারেননি বলেই এত বাজেভাবে পদ্মকে আঘাত করে। একজন সিনিয়র ডক্টর হিসেবে কিভাবে কাজটা করতে পারেন? হয়তো ভবিষ্যতে দেখা যাবে উনি আপনার হসপিটালের কোনো পেশেন্টকে মেরে ফেলেছেন। এটাও সত্য যে আমি ওনাকে আঘাত করি ঠিক একইভাবে। চাইলে অনেক কিছুই করতে পারতাম, তবে আমার মান সম্মান আছে, আমি মেয়েদের সম্মান করি বলেই আমি শুধু ওনাকে বোঝাতে চেয়েছিলাম কাউকে ব্যথা দেওয়ার আগে ভেবেচিন্তে দেওয়া উচিত। আমার মনে হয় ওনার জ্ঞান বুদ্ধি সব টাটা বাই বাই করে চলে গিয়েছে। ওনার তো প্রাপ্তবয়স্ক হয়েছে, ওনাকে এসব কাজকর্মে মানায় না। স্যার, এখন যদি আপনার মনে হয় আপনি আমাকে আপনার হসপিটালে রাখবেন না, তাহলে আমার কোনো রকম অভিযোগ নেই। তবে এই আবদার করতে পারবেন না যে আমিও ওইখানে থাকবো, আবার সানায়া ম্যামও ওইখানে থাকবে। এটা হলে আমি আগেই দুঃখিত। রাশেদুল ইসলাম যেন সানায়ের প্রতি এক সমুদ্র পরিমাণ ঘৃণা জন্মেছে। তিনি ভাবতেও পারেনি যে সানায়া এমন একটা কাজ করবে। এরকম ডক্টর থাকার থেকে না থাকা ভালো। আমি বরাবরের মতো চাই তুমি থাকো আমার হসপিটালে, আশা করি না করবে না। ইজান রাশেদুল ইসলামের দিকে তাকিয়ে বলল, তাহলে সানায়া ম্যাম? ওর মতো ডক্টর আমার হসপিটালে থাকলে আমার মান সম্মান রয়ে যাবে। ইজান হেসে বলল। জি স্যার। রাশেদুল ইসলাম চলে গেলেন। পদের এতক্ষণ মন উসখুস করছিল কখন রুমে যাবে আর ইজহানের থেকে শুনবে কি হয়েছে। রাশেদুল ইসলাম যাওয়ার পরই ইজহান রুমে এসেছে, তার পেছন পেছন পদ্মও দৌড়ে চলে এসেছে। পদ্ম উপরে দৌড়ে এসে হাঁপিয়ে গিয়েছে, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ইজহান পদ্মকে এই অবস্থায় দেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে পদ্ম? খারাপ লাগছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? পদ্ম কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। ইজহানের হাত ধরে বলল, উনি যে এসেছেন কি বলেছে? কাল থেকে ওই হসপিটালেই যাব, কিন্তু তুমি এভাবে হাঁপাচ্ছিলে কেন? আরে ওই যে দৌড়ে এসেছি সেজন্য। ইরজান পদ্মের দু হাত পেছন দিকে থেকে তার এক হাত দ্বারা আবদ্ধ করে বলল, তখন কি বলেছ? কখন কি বলেছি? ইজহান সন্দিহান দৃষ্টিতে পদ্মের দিকে তাকিয়ে বলল। তুই বলনি গ্রামে চলে যাবে? পদ্ম ঘাবড়ে গেল, অপ্রত্যাশিত হাসি দিয়ে বলল, আমি তো মজা করেছিলাম। এবার মজা করার দাম দাও। যতবার মজা করবে ততবার এই ধরনের শাস্তি পাবে। ইজহান পদ্মকে টেনে সম্পূর্ণ তার সাথে মিশিয়ে নিল। একেবারে পদ্মের ওষ্ঠে গভীরভাবে তার ওষ্ঠ মিশিয়ে দিল। বেশ কিছু সময় বাদে ইজহান পদ্মকে ছেড়ে দিল। ইজহান বরাবরের মতোই স্বাভাবিক আছে, কিন্তু পদ্ম সে তো পারছে না। নিজেকে শত শত গালি দিয়ে ফেলল। আর কখনো কারোর সাথে মজা করলেও ইজহানের সাথে ভুলেও মজা করবে না। লোকটা খুব বেশি ভয়ঙ্কর, প্রতিবার কিছু না কিছু করে তাকে লজ্জা দিবে। এই লজ্জার জন্যই বোধহয় সে একদিন শেষ হয়ে যাবে। ইজহান দুষ্টুমি করে বলল। আর মজা করবে আমার সাথে? পদ্ম থতমত খেয়ে গেল, মাথা নাড়িয়ে বলল, কখনো করব না, আমার শিক্ষা হয়ে গিয়েছে। ইজহান পদ্মের গাল স্পর্শ করে করল, বৃদ্ধ আঙ্গুল দিয়ে পদ্মের গালে ছুঁয়ে পড়ল। এখন তো মজা করেছো তাই শাস্তি দিয়েছি, কিছুদিন পর মজা না করলেও এমন শাস্তি ফ্রি পাবে। পদ্ম চোখগুলো ছোট ছোট করে বলল। হুম, আমার চাই না। ইজহান মুচকি হাসল। তুমি অনিচ্ছুক হলেও দিব। পদ্ম সরে আসলো ইজহানের থেকে, অনেকটা দূরই চলে এসেছে, একদম দরজার কাছে। মুস্কি হাসেন কেন? আপনার সেই সুন্দর দাঁতটা দেখিয়ে হাসবেন। সেই হাসিটা আমার ভীষণ পছন্দের ডাক্তার সাহেব। কথাটি বলে পদ্ম ভো করে দৌড় দিয়ে চলে গিয়েছে। ইজহান হাসছে, এখন সেই সুন্দর দাঁতটা দেখা যাচ্ছে। তবে হাসিটা না দেখেই পদ্ম চলে গিয়েছে। কি প্রাণবন্ত মেয়ে, আর কি চমৎকার কথাবার্তা। কাছে এসে কথাগুলো বলতে পারে না, দূরে গিয়ে বলে, ইস
এক কিশোরী মেয়ের প্রেমের বাক্য কি শুদ্ধ। সন্ধ্যায় ইজহান সোফায় বসে খবর দেখছে। একা একা ভালো লাগছিল না দেখে ইজহান মুনিরা শেখের রুমে গিয়েছে। পদ্ম তার ওড়না দিয়ে নাড়াচাড়া করছে। তার শাশুড়িকে একটা কথা বলবে, কিন্তু কেন জানি তার সংকোচ বোধ হচ্ছে। মা, আমার পিরিয়ড হয়েছে। বেশ কিছুক্ষণ পর পদ্ম কথাটি বলতে সফল হলো। মুনিরা শেখ হেসে বললেন, কথাটি বলতে এতক্ষণ লেগেছে তোমার? পদ্ম মিনমিন করে বলল, মা, আমার লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলতে। আমি সরাসরি কারো কাছে বলতে পারি না কথাগুলো। মুনিরা শেখ পদ্মকে সবকিছু দিল। আমাকে এগুলো বলতে কখনো লজ্জা পাবে না, আমি তো তোমার আরেক মা। পদ্ম হেসে দিল। ভাগ্য করে মুনিরা শেখের মতো একজন শাশুড়ি পেয়েছে, তিনি খুবই ভালো। পদ্ম হাজার কথা বললেও তিনি বিরক্ত হন না। হ্যাঁ, এজন্যই পদ্ম মুনিরা শেখকে বেশ পছন্দ করে। ইজহান আর রুমে ঢুকলো না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম আর তার মায়ের কথা শুনছিল। এখন যদি রুমে ঢুকে সবচেয়ে লজ্জা পাবে পদ্ম, তাই সে চলে গেল তার রুমে। পদ্ম আজ রুমেই যাচ্ছে না। এই সময়টাতে তার একা থাকতে ভালো লাগে। পদ্মের মনে হয় কিছু কিছু সময় একা থাকা ভালো। জানি রুমে গেলে ইজহান কিছু না কিছু করবে। এমনিতেই আছে এক জ্বালায়, তার উপর মন একেবারে বিষিয়ে গিয়েছে। একা একা সন্ধ্যাবেলায় ছাদে কাটাচ্ছে। চারদিকে মৃদু বাতাস বইছে, পদ্ম চুলগুলো উঠছে। পাশের বাসাগুলো থেকে ছাদ আলো আসছে। এই নিয়ে মাত্র 2 বার ছাদে উঠেছে পদ্ম। প্রথমবার ইজহানের সাথে উঠেছিল, আর এখন একা উঠেছে। শরীরটা ঠিক থাকলে আরো ভালো করে এই স্নিগ্ধ সন্ধ্যাবেলা উপভোগ করতে পারত, কিন্তু এখন তো তার মনে শান্তি নেই। প্রতিবার এই সময়টাতে পদ্মের মনটা অটোমেটিক্যালি খারাপ হয়ে থাকে। আজও একই অবস্থা, একটু ভালো লাগছে না তার। একদম খিচে বসে রইল পদ্ম। ইজহান বেডে শুয়ে শুয়ে ফোন দেখছে। পদ্ম যে রুমে আসেনি আজ, সেটা ইজহান খেয়াল করেছে। জোর করতে চাচ্ছে না পদ্মকে, নিজের ইচ্ছে হলে ঠিকই আসবে। হয়তো এখন লজ্জায় আসতে চাইছে না। রুবিনা খাতুন ইজহানকে কল করেছে। ইজহান রুম ভ্রুকুচকে তাকিয়ে আছে। বেশ কিছু সময় পর রিসিভ করলো। ইজহান সুন্দর করে প্রথমে সালাম দিল। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? জি বাবা, ভালো আছি। তুমি আর দুজনেই পদ্ম কেমন আছো বাবা? ইজহান শান্ত কণ্ঠে বলল, এই তো ভালোই আছি। বাবা, একটা জরুরি দরকারে কল দিয়েছিলাম। জি মা, বলুন। বাবা, পদ্মের বার্ষিক পরীক্ষা শুরু হবে 4 দিন পর। ও কি পরীক্ষা দিবে? ইজহান পদ্মের পড়াশোনার ব্যাপারে একদম ভুলেই গিয়েছিল। এই গেট টুগেদারের জন্য নিজে নিজেই আফসোস করতে লাগলো। কত বড় ভুল হয়ে গেল তার। জি মা, অবশ্যই দিবে। রুবিনা খাতুন বলল। তাহলে বাবা, ওকে কবে গ্রামে নিয়ে আসবে? ইজহান সাথে সাথেই বলল, কালই নিয়ে আসবো। আচ্ছা বাবা, তুমি কি কাল আসবে ওর সাথে? জি, আসবো। তারপর আরো কিছু কথা বলে রুবিনা খাতুন কলটা রাখলো। ইজহান রুম থেকে বের হয়ে পদ্মকে খুঁজছে, কিন্তু কোথাও মেয়েকে পাওয়া যাচ্ছে না। এক সময় ইজহানের মাথাটা ভীষণ গরম হয়ে গেল। এক জায়গায় স্থির হয়েও বসে থাকতে পারে না। ইজহানের এবার টেনশন ধরলো, পদ্ম আসলে কোথায়। মুনিরা শেখের কাছে জিজ্ঞেস করলে পদ্ম কোথায়, কিন্তু তিনিও জানে না। রুমে আসার সময় ইজহান দেখলো ছাদের দরজা খোলা। মন বলছে পদ্ম ওখানে নেই, তাও গেল ছাদে। ঠিকই মহারানীর ছাদে বসে আছে। আগে ছাদে এসে খুঁজলে এত বেশি হয়রানি হতো না। কি সুন্দর বসে বসে পা দুলাচ্ছে, আর এতক্ষণ যে অযথা কষ্ট করেছে। ইজহান দ্রুত পায়ে পদ্মের কাছে গেল। পদ্ম চোখ বন্ধ করে বসে আছে। ইজহানের উপস্থিতি টের পেল না। ইজহান পদ্মের হাত ধরে টান দিয়ে দাঁড় করালো। পদ্ম আচমকা এমন হওয়াতে ভয় পেয়েছে, আর ইজহানের এমন ব্যবহারে সে খুব অভিমান করেছে, আর পেটেও ব্যথা পেয়েছে। পদ্মের চোখে পানি চলে আসলো। তোমাকে কত খুঁজেছি আমি, জানো? সন্ধ্যাবেলা এখানে বসে আছো কেন? কাউকে কিছু না বলেও একা একা চলে এসেছো। আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর ম্যাডাম এখানে বসে বসে সন্ধ্যা বিলাস করছে। পদ্ম কেঁদে দিয়েছে। ইজহান অবাক হয়ে তাকিয়ে আছে। পদ্ম, কাঁদছো কেন? পদ্ম কোনো উত্তর দিল না, মুখে হাত দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ইজহানের খুব খারাপ লাগলো।
একটু বুঝে শুনে কথা বলা উচিত ছিল। মুখটা ছোট করে পদ্মকে টেনে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে। পদ্মফুল কাঁদছে কেন? সে কি জানে না কাঁদলে তার ডাক্তার সাহেবের খুব কষ্ট হয়? পদ্ম কান্নারত অবস্থায় বলল, আপনি আমাকে এভাবে টান দিয়েছেন কেন? আমি কি ব্যথা পাই না? প্রত্যেকবার আপনি এমন করেন। কথা বলবো না আমি, ছাড়ুন আমাকে। পদ্ম ইজহানের থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইজহান আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। তাড়াহুড়োতে ভুলেই গিয়েছে পদ্মর যে পিরিয়ড চলছে। সরি, আমি ভুলেই গিয়েছিলাম তোমার পিরিয়ড চলছে, আর কখনো এমনটা করব না। আমার টেনশন হচ্ছিল তো পদ্মফুল। পদ্ম অবাক হয়ে গিয়েছে ইজহান কিভাবে কথাটা জানে, সাথে এক রাশ লজ্জা এসে হানা দিল তার কাছে। আপনি কিভাবে জানেন? ইজহান একদম স্বাভাবিক হয়ে বলল, তখন যে তুমি মায়ের কাছে বলেছ আমি শুনেছি, কিন্তু পদ্ম খবরদার, লজ্জা পাবে না। এটার লজ্জার বিষয়ও না। আমরা ডক্টররা অনেক কিছুই জানি। তোমার কাছে হয়তো কথাটা লজ্জার বিষয় হতে পারে, কিন্তু আমাদের কাছে এগুলো একদম স্বাভাবিক। যেহেতু তোমার ডাক্তার সাহেব একজন মেডিসিন বিশেষজ্ঞ, সো তার এগুলো অনেক মেয়ে মানুষের থেকে শোনা লাগে। আমাদের ডক্টরদের জন্য এগুলো নর্মাল। আর এটার মানে হচ্ছে তুমি একদম সুস্থ আছো। বোকা মেয়ে, আর ভাবতে হবে না এটা নিয়ে। পদ্ম একটু নর্মাল হলো। ইজহান তো ঠিকই বলেছে। পদ্ম আর লজ্জা পেল না, জড়িয়ে ধরা অবস্থায় মাথা তুলে ইজহানের দিকে তাকালো। কেন খুঁজেছিলেন আমায়? পদ্মের চোখের কোণায় পানি আটকে ছিল। ইজহান তার দুটো হাত দিয়ে পদ্মের চোখের পানিগুলো মুছে দিল। তোমার মা কল দিয়েছিল, 4 দিন পর এক্সাম শুরু। কাল তোমাকে গ্রামে যেতে হবে। পদ্মের বুকটা ধক করে উঠল। কাল আবার ইজহান হসপিটালে যাবে, আর কালই তাকে গ্রামে ফিরতে হবে। মনটা মানতে রাজি হচ্ছে না। আর বিয়ের পরেই প্রথম ইজহানকে ছাড়া থাকবে। বাড়ি যেতে ইচ্ছে করছে না। এখন তো আরো কান্না পাচ্ছে। পদ্ম পরপর ঢোক গিলল, কান্না যেন না আসে সেজন্য। কালই কেন যাব? পরশুও তো যেতে পারি। ইজহান পদ্মের দিকে তাকালো। পরশুদিন গেলে এক্সামের সময় আরো ঘনিয়ে আসবে, আর কাল গেলে মোটামুটি কিছু পড়তে পারবে। এখানে তো আর পড়াও হয় না, আবার তোমার বইগুলোও নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাল গ্রামে যাবে তুমি। আসলে কাল তো আপনি হসপিটালে যাবেন, পরশুদিন গেলে হয় না? না ম্যাডাম, কালই যেতে হবে। প্লিজ। ইজহান পদ্মকে থামিয়ে দিল। কোনো রকম এক্সকিউজ শুনতে চাচ্ছি না আমি। কাল মানে কাল। পদ্ম ইজহানকে খুব শক্ত করে ধরে কেঁদে দিল। ইজহান বুঝলো না কেন কাঁদছে। ইজহান নরম কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? বেশি ব্যথা পেয়েছিলে যখন টান দিয়েছিলাম? পদ্ম মাথা নাড়ল। তার মানে সে কাঁদছে অন্য কারণে। ইজহান আবারও বলল, তাহলে কেন কাঁদছো? তুমি কি এক্সামকে ভয় পাও? পদ্ম কোনো উত্তর দিল না। যতবারই মনে পড়ছে ইজহানকে ছেড়ে তাকে গ্রামে যেতে হবে, ততবারই চোখ ভরে পানি উপচে পড়ছে। ভালো লাগে না তো তাকে ছাড়া। এ কথা কিভাবে বোঝাবে তার ডাক্তার সাহেবকে? আচ্ছা, পদ্ম তো হাসলে তিনি বুঝে যায়, তাহলে এই কথা বুঝছে না কেন? নাকি বুঝেও না বোঝার মতো রয়েছে? ইজহান এখন বিরক্ত হলো। অকারণে কান্না করার কোনো মানেই হয় না। হয়েছে, অনেক কেঁদে ফেলেছো। যতবারই কাঁদো আমার জামা কাপড় একদম ভিজিয়ে ফেলো। কোনো কারণ ছাড়া আমাকে জড়িয়ে ধরে আমাকে বুকে এসে কান্না করা যাবে না। আপনি তো প্রথমে আপনার কাছে টেনে নিয়েছেন, এখন এমনটা বলছেন কেন? আর একটু কাঁদি। ইজহান খেয়াল করেছে পদ্ম নাক টানছে আর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। মেয়েটা যে কেঁদে একেবারে লাল হয়ে গেছে। সে কি মনে আছে তার? টমেটোর মতো লাগছে একদম। না, আর একটু কাঁদা যাবে না। কাঁদলে অন্য কোথাও কাঁদো, আমার কাছে এসব চলবে না। পদ্ম আরো ঠেলে কান্না আসলো। মানুষটা ভীষণ স্বার্থপর। তার মনের কষ্টগুলো এখন অনুভব করতে পারছে না কেন? খুব তো তখন পটুর পটুর কথা বলতে পারে। আবার তার বুকে কান্নাও করা যাবে না। পদ্ম ইজহানকে আবারও জড়িয়ে ধরল। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ডাক্তার সাহেব। আমার মন বসবে না ওখানে। বিয়ের পর একদিনও থাকিনি, কাল থেকে থাকবো কিভাবে? আপনি নাকি আমার হাসি অন্ধকারেও অনুভব করতে পারেন। আজ যে আমার কষ্ট হচ্ছে সেটা কেন পারছেন না অনুভব করতে? ভালো লাগবে না তো আপনাকে ছাড়া থাকতে? আপনি ছাড়া আপনার পদ্মফুল শূন্য একেবারে। আর আমি
100 বার আপনাকে জড়িয়ে ধরে আপনার বুকে কাঁদবো, কারণ আপনি একান্তই আমার ব্যক্তিগত মানুষ। ইজহান বিস্মিত হয়ে আছে। এসব কথা কি পদ্ম বলছে? মেয়েটা যে অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে, এটা কি সে জানে? ইস, আগে এমনটা হবে জানলে এই ট্রিক্স আরও আগে কাজে লাগাতো। ইজহান ঠোঁট কামড়ে হাসছে পদ্মর কাহিনী দেখে। সকাল 10টা। ইজহান পদ্মকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় পদ্মের খুব কান্না পেয়েছিল, তাও নিজের মনটাকে শক্ত রেখে বাসা থেকে বের হয়েছিল। গাড়িতে উঠেই মনটা হু হু করে উঠল। 14 দিন যেন 1 বছরের মতো লাগছে তার কাছে। বিয়ের প্রথম প্রথম গ্রামে যেতেই খুব ইচ্ছে করেছিল, এখন ঢাকা শহরে থাকতে মন চাচ্ছে। ইজহান নিজেই ড্রাইভ করছে, পাশের সিটে পদ্ম মন খারাপ করে বাহিরে তাকিয়ে আছে। যতবার মনে পড়ছে ইজহানকে ছাড়া তার থাকতে হবে, ততবার যেন মনটা ভেঙে যাচ্ছে তার। অসহ্য ব্যথা একদম। মাঝে মাঝে পদ্ম ইজহানের দিকেও তাকাচ্ছে। লোকটা একদম শান্তভাবে গাড়ি চালাচ্ছে। পদ্ম নীরবতা ভেঙে ইজহানকে বলল, আমি যে চলে যাচ্ছি আপনার কষ্ট হচ্ছে না? ইজহানের দৃষ্টি সামনের দিকে, পদ্মের দিকে একবারও তাকালো না। না, কেন কষ্ট হবে? তুমি তো এক্সাম দিতে যাচ্ছ, শেষ হলেই আবার চলে আসবে। পদ্মের মনটা আবারও ভেঙে গেল। জানি তো কষ্ট হচ্ছে না, আপনার মনে তো আর আমি নেই যে আমার জন্য কোনো কষ্ট হবে। কষ্ট তো হবে অন্য মেয়ের জন্য। ইজহান গাড়িটা থামালো, আবার চোখে পদ্মের দিকে তাকিয়ে। ইদানিং তার ব্যবহারগুলোর সাথে অপরিচিত সে। গ্রামে যাচ্ছে এই শোকে বোধহয় পাগল হয়ে গিয়েছে। ইজহান পদ্মের দিকে অনেকটা ঝুঁকে এলো, যা দেখে পদ্ম ঘাবড়ে গিয়েছে। বললে তুমি? পদ্ম থতমত খেয়ে বলল, না না, কিছু বলিনি। আপনি গাড়ি চালানো বন্ধ করলেন কেন? ইজহান হেসে দিল, তাও আবার সেই সুন্দর হাসিটা। উফ, পদ্ম তুই আজ শেষ হবি। এই হাসি দেখে ইজহান আবার ঠিকঠাক মতো বসলো। পদ্ম বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। হুটহাট এমন হওয়াতে ঘাবড়ে গেল অনেকটা। ইজহান হেসে বলল, যাকে রেখে আসতে যাচ্ছি তার জন্যই তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি কষ্ট পাচ্ছি এটা দেখলে তো আর ম্যাডাম যেতে চাইবে না। পড়াশোনার বিষয়ে এত ভালোবাসা দেখাই না। পদ্ম মুখটা বাঁকালো। ভেবেছিল ইজহান দেখেনি, কিন্তু ইজহান ঠিকই দেখে নিয়েছে, আর জানেও পদ্ম কেন এমন করছে। মুখ বাঁকিয়ে লাভ নেই, যদি এমন করো ইজহান কিন্তু তোমাকে আর গ্রাম থেকে আনবে না। পদ্ম তেরাভাবে উত্তর দিল, আমি নিজেই চলে আসব। যদি না একা আসতে পারি তাহলে মার পুষ্পকে নিয়ে সোজা আপনার বাসায় চলে যাব। ইজহান পদ্মকে রাগানোর জন্য বলল, তুমি গ্রাম থেকে এসে দেখবে তোমার সতীন অলরেডি তোমার বরের সাথে সংসার করছে। তুমি কি আসলেই বুঝছো না আমি কেন তোমাকে ওখানে এত তাড়াতাড়ি রেখে আসছি? আমি তো আরেকটা বিয়ে করছি, তোমার দাওয়াত রইল, অবশ্যই তোমার বরের বিয়েতে আসবে। আমি আর তোমার সতীন খুবই খুশি হব। পদ্ম যেন তেলে বেগুনে জ্বলে উঠল। ইজহানের কথাটা খুবই বাজে ছিল। এই বউ থাকলেও আবার বিয়ে করার কথা বলছে। পদ্ম কেঁদে ফেলল। আপনি খুব খারাপ। আমি আপনার সাথে থাকবো না। এতদিন তাহলে আপনি আমার সাথে অভিনয় করেছেন। আমি তো জানি আপনার আমাকে ভালো লাগে না, কারণ আমি গ্রামের মেয়ে। আপনার চোখে তো শহরে মেয়েদেরকেই ভালো লাগে। আমাকে কেন লাগবে? দরকার নেই আমাকে গ্রামে দিয়ে আসার, এখানেই নামিয়ে দিন। আমি একাই চলে যেতে পারবো। ইজহান ভেবেছে পদ্ম রাগ করে কথা শোনাবে, কিন্তু তিনি তো একেবারে কেঁদেই দিল। ইজহান পদ্মকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিল। পদ্মফুল, আমার চোখে তুমি সবসময় সুন্দর। আমি তোমার সাথে কোনো অভিনয় করিনি, তবে এটা ঠিক বিয়েতে আমার মত ছিল না, আমার মা জোর করেছিল। এই যে তোমাকে আদর দেই, ভালোবাসি, এগুলো আমি মন থেকেই দেই। বিয়ের পরের দিন থেকে আমি তোমাকে মেনে নিয়েছি। প্রথমে মানতে পারছিলাম না, এখন তুমি গ্রামে যাচ্ছ, আমি সহ্য করতে পারছি না। ইজহান শেখের জীবনে প্রথম নারী তুমি, যার প্রতি সে এতটা দুর্বল, যাকে না দেখে ইজহান তার সকালটা শুরু করতে পারে না, যার কষ্ট হলে সে নিজেও কষ্ট পায়, যার প্রতি ইজহানের বুক ভরা ভালোবাসা রয়েছে, সে মেয়েটি তুমি পদ্মফুল। তুমি নিতান্তই ভাগ্যবতী মেয়ে। ইজহানের কথা শুনে পদ্ম কষ্টের মাঝেও হাসল। আপনিও অনেক ভাগ্য করে আমার মতো বউ পেয়েছেন, এই কথাও কিন্তু ভুলে যাবেন না। ইজহান হেসে দিল। একটু ভুলবো না।
পদ্ম ইজহানের বুকে একটা সুন্দর করে চুমু এঁকে দিল, তারপর গভীরভাবে ইজহানকে জড়িয়ে ধরল। ইজহানেরও এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে আর এক হাত দিয়ে ড্রাইভ করছে। দেখতে দেখতে পদ্ম আর ইজহান গ্রামে ঢুকলো। পদ্ম ঘুমিয়ে আছে। সে যে গ্রামে চলে এসেছে তার কোনো খেয়ালই নেই। ইজহান পদ্মের বাসার জন্য এক গাদা জিনিসপত্র কিনেছে, সাথে অনেক বাজারও করেছে। আসার সময় মনিরা শেখ বলে দিয়েছে ও যেন বাজার করে নিয়ে যায়, কারণ নতুন বর বিয়ের পর প্রথমবারে মেয়ের বাড়িতে গেলে বাজার করতে হয়। আর ইজহানও তাই করলো। তার মা যা যা বলে দিয়েছে সে সব কিছু নিয়েছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পদ্ম এগুলো কিছুই দেখতে পারল না। সে তখন ঘুমিয়েছিল। ইজহান পদটা ভুলে গিয়েছে, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও পদ্মকে জাগালো। ইজহান পদ্মকে ডেকে যাচ্ছে, কিন্তু পদ্ম ঘুম থেকেই উঠছেই না। এবার ইজহান পদ্মের মুখে তাক পানি ছিটালো, সাথে সাথেই পদ্ম হড়বড় করে চোখ খুলল। উঠেছো তুমি? আমি কতক্ষণ ধরে ডাকছিলাম তোমায়। পদ্ম চোখ পিটপিট করে ইজহানের দিকে তাকালো। কি হয়েছে? ইজহান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে পদ্মের দিকে। তোমার গ্রামে ঢুকেছি, কিন্তু পথটা ভুলে গিয়েছি, চিনতে পারছি না ঠিক। পদ্মের মনে হলো সে ঘুমিয়ে ভালো ছিল, এখন আবার মনটা খারাপ করে দিল লোকটা। পদ্ম ঠক গিলল। আচ্ছা আপনি গাড়ি চালান, আমি বলছি। পদ্ম বলছে আর ইজহান সেই মোতাবেক গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে বলতে গিয়ে তার কান্না চলে আসছে, তবুও সে মনটা একদম ঠিক রেখে ইজহানকে বলল। পদ্মের বাড়ির সামনে এসে গাড়িটা থেমেছে। গ্রামের রাস্তাগুলো একেবারেই সরু, রাস্তার চারপাশে গাছ আর ধান ক্ষেত। ইজহান গাড়ি চালানোর পাশাপাশি চারপাশটা একটু দেখে নিয়েছে। যখন প্রথমে এসেছিল তখন এসব কিছু খেয়াল করেনি। পদ্ম গাড়ি থেকে নামলো, আর পদ্ম সেটা দেখে আর পুষ্পও সেটা দেখে দৌড়ে তার আপুকে গিয়ে জড়িয়ে ধরেছে। রুবিনা খাতুনও আসলো, তার মেয়েকে একেবারে বুকের সঙ্গে মিশিয়ে রাখলো। পদ্মের মাথায় কয়েকটা চুমু দিল রুবিনা খাতুন। পদ্ম একদম তার মাকে জড়িয়ে ধরে আছে, পাখি ছানার মতো। ইজহানের সাথে কিছুক্ষণ কথা বলল রুবিনা খাতুন, কিন্তু পুষ্প কোনো রকম কথা বলল না। ইজহান একবার ভুলবশত তাকিয়েছিল, কিন্তু মেয়ে তাকে দেখে মুখটা ভেঙচি দিল। ইজহান একেবারে হকচকিয়ে গেল, বুঝেছে এর রাগ এখনো কমেনি। ইজহান শান্ত কণ্ঠে রুবিনা খাতুনকে বলল, তাহলে মা আমি এখন আসি। রুবিনা খাতুন অবাক হয়ে গেল। আসি মানে কি, এখন চলে যাবে নাকি? নতুন জামাই প্রথম বাড়িতে এসেছে, মাত্র এখনই যাওয়ার কথা বলছে। কি বলছো বাবা, এখন চলে যাবে মানে? ইজহান সৌজন্যবোধক হাসলো। আসলে মা, আজ কিন্তু আমার ডিউটি ছিল, তাও ছুটি নিয়েছি শুধুমাত্র পদ্মের জন্য। এখন আবার চলে যেতে হবে, কারণ কাল থেকে আমাকে ডিউটিতে ফিরতেই হবে। পদ্ম জানে সব। শেষের কথা বলার সময় ইজহান পদ্মের দিকে তাকালো। মেয়েটার চোখ যে পানিতে টলমল করছে তা বোঝাই যাচ্ছে। ইজহানের কথা কোনো মতেই রুবিনা খাতুন রাজি নয়, অন্তত আজ রাতটা থাকতেই হবে। ইজহান বলছে সম্ভব না, তাও তিনি জোর করছে। ইজহান অনুরোধে সুরে বলল, আজ না মা, আমি তো আসবই, আবার পরে একদিন না হয় থাকা যাবে, এখন আমাকে আসতে হবে। রুবিনা খাতুন বলল, দুপুরের খাবারটাও কি খেয়ে যেতে পারবে না? ইজহান ভাবলো কিছুক্ষণ, তারপর ভেবে বলল, জি, খেয়ে যাব। রুবিনা খাতুন খুশি হলো, সাথে পদ্ম। পদ্মে তো খুশি শেষ নেই, কিন্তু পুষ্প তৎক্ষণাৎ বলে উঠল, এই লোককে আমাদের বাসায় খেতে দিব না। ওনাদের বাসায় গিয়েছিলাম, তখন উনি আমাকে একটু ঘুরতে নেননি। আবার একদিন প্রায় দুপুরের সময় সকালের নাস্তা খেতে দিয়েছিলেন। পুষ্পের কথায় ইজহান লজ্জা পেল। এই বিচ্ছু মেয়ে যে একদম সরাসরি অপমান করে দেয় কে জানতো। রুবিনা খাতুন পুষ্পকে চোখ রাঙালো, এই মেয়ে কখনো ভালো হবে না। বাবা তুমি কিছু মনে করো না ওর কথায়, ও এমনই। আমি কত বকি, কিন্তু সে বকা খাওয়ার পর সব আবার ভুলে যায়। ইজহান পুষ্পের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সমস্যা নেই মা। রুবিনা খাতুন পদ্মের উদ্দেশ্যে বলল, পদ্ম, ইজহান বাবাকে ভেতরে নিয়ে যা। ইজহান পদ্মের সাথে ভেতরে ঢুকলো। পদ্ম ইজহানকে তার রুমে নিয়ে গেল। পদ্ম রুমে গিয়ে শটান হয়ে শুয়ে পড়েছে। ইজহান পকেটে হাত গুজে পদ্মের সোজাসুজি দাঁড়ালো। এসেছো তো ঘুমিয়ে ঘুমিয়ে, যেখানে আমার ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকার কথা সেখানে তুমি কাজটা করছো।
পদ্ম অন্যদিকে ফিরে গেল। ইজহান এটা দেখে পদ্মের পাশাপাশি শুয়ে পড়েছে। চলেই তো যাব একটু পর, তাও রাগ দেখাচ্ছ? পদ্ম ইজহানের দিকে ফিরল এবার। রাগ করছি না তো, আমার আসলে ভালো লাগছে না। কেন লাগছে না? জানি না। কেন জানো না? হুম। আমি চলে গেলে ভালো লাগবে তোমার? পদ্ম ইজহানকে জড়িয়ে ধরেছে। ইজহান হাসছে, মেয়েটা একটু পাগলাটে ধরনের। আপনি চলে গেলে আমার একটুও ভালো লাগবে না ডাক্তার সাহেব। ইজহান পদ্মকে কিছু বলতে চাপে, তার আগে ডাক পড়েছে। পুষ্প দরজার ওপাশ থেকে বলল তারা যেন তাড়াতাড়ি খেতে আসে। পদ্ম খাওয়ার আগে শেষ, কিন্তু ইজহানের জন্য বসে রইল। তাদের খাওয়া শেষ করে পদ্ম আর ইজহান রুমে আসলো। ভাবতেই মন কেমন করে উঠল, কারণ এই তো এখনই ইজহান চলে যাবে। পদ্ম আর ইজহান পাশাপাশি বসেছে, দুজনেই চুপ করে আছে। ইজহান পদ্মের মাথায় হাত দিয়ে বলল, শুনো, এক্সামগুলো ঠিকঠাক মতো দিবে। আমি হয়তো আসতেও পারি, আবার নাও আসতে পারি। চেষ্টা করব আসার জন্য। তুমি কিন্তু ভালো করে এক্সাম দিবে। হুম। ইজহান ভেবেছে পদ্ম আর কিছু বলবে না, তাই সে বলল, তাহলে আসি। হ্যাঁ, ঠিকঠাক মতো চলবে, আমি কল দিব তোমায়। পদ্ম ইজহানের হাত ধরে বলল। এত তাড়া কিসের, আর একটু বসুন না। ইজহান পদ্মকে মোবাইলটা দেখালো, যেখানে বড় করে উল্লেখ করা 5:45 বাজে। দেখো, অলরেডি আমি লেট করে ফেলেছি অনেক। আমাকেও তো বাসায় ফিরতে হবে, তাই না? পদ্ম এখন আবার কেঁদে উঠল। আজ থাকলে কি এমন ক্ষতি হতো? ইজহান হেসে পদ্মের গালে হাত বুলাচ্ছে। এ দুদিন তুমি যতবার কেঁদেছো, জীবনেও মনে হয় এতবার কাঁদনি। পদ্ম ইজহানকে অবাক করে দিয়ে একটা কাজ করলো। পদ্ম ইজহানের ওষ্ঠে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। মুহূর্তেই পদ্ম নিজের চোখটা বন্ধ করে ফেলল, কিন্তু ইজহান ব্যাটা তো ছাড়ছে না। পদ্ম অনেক কষ্টে ছাড়িয়ে নিল নিজেকে, ওদিকে মুখ করে বলল, আপনি কোনো মেয়ের দিকে তাকাবেন না ডাক্তার সাহেব, পদ্মফুল কিন্তু রাগ করবে। এবার আপনি আসতে পারেন। পদ্মের পরীক্ষা শুরু হয়েছে 4 দিন হলো। এর মাঝে 2টো পরীক্ষাও শেষ। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, কারণ ইজহানের প্রতি রাতে কল দিয়ে হুমকি দেয়, কোনো সাবজেক্টে যদি 80+ নাম্বার ছুটে যায় তাহলে ইজহান তাকে আর বাসায় নিবে না। জানে এগুলো মজা করে বলে, তাও নিজের মান সম্মান শ্বশুর শাশুড়ির কাছে রাখার জন্য ভালো করে পড়াশোনা করে। একটা মানসম্মত রেজাল্ট করা লাগবে, যে করেই হোক। রোববার গণিত পরীক্ষা, সে হিসেবে পদ্ম দিনরাত অঙ্ক নিয়েই বসে আছে। এই এক বিষয় যেটাতে পদ্ম খুবই দুর্বল, শত মন দিয়ে চেষ্টা করলেও পারে না। পদ্ম পড়ার টেবিলে বসে আছে, তার মাথা আর কাজ করছে না। এই সাবজেক্টটা নিয়ে আর পারে না। ইজহান কল করেছে। পদ্ম পড়ার টেবিল থেকে উঠে গিয়ে কলটা রিসিভ করলো। ইজহান শান্ত কণ্ঠে বলল, কি করছো পদ্মফুল? পদ্ম চিন্তিত হয়ে বলল, আমার আর ভালো লাগছে না, এত চিন্তা মাথায় নিতে পারছি না। পদ্মের কথায় ইজহান ভ্রু কুঁচকালো। কি এমন হয়েছে যে এমন কথা বলছে? কি হয়েছে বলবে তো? না বললে কিভাবে বুঝবো? আমি অঙ্ক পারছি না। আপনি তো আমাকে বলে দিয়েছেন যে প্রতি বিষয়ে 80 এর উপরে নাম্বার থাকতে হবে। আচ্ছা, আপনিই বলুন, আমি কি এত ভালো শিক্ষার্থী যে এমন রেজাল্ট হবে আমার? সব বিষয় ঠিক আছে, গণিত বিষয়টাকে একটু ছাড় দিলে হয় না? ইজহান পদ্মের কথায় শব্দ ছাড়া হাসলো। এই মেয়ে এটার জন্য এত টেনশন করছিল, হাস্যকর ব্যাপার। পরক্ষণে ইজহান গম্ভীর কণ্ঠে বলল, হুম, কোনো ছাড় দেওয়া যাবে না। আমি এত ভালো মানুষ নই ম্যাডাম। পদ্ম রেগে গেল। এই বিষয়ে একটু ছাড় দিলেও পারতো। বড্ড বাজে লোক একদম। আপনাকে কে বলেছে আপনি ভালো মানুষ? পচা লোক, আপনি মোটেও ভালো মানুষ নন। ইজহান এবার শব্দ করে হাসলো। ইজহানের হাসির শব্দ শুনে পদ্মর রাগ নিমেষেই চলে গেল, সেও হাসছে। আমার পদ্মফুলের রাগী কথাগুলো এত মজা লাগে কেন বলো তো? পদ্ম কথাটা শোনা মুহূর্তে চোখটা বন্ধ করে ফেললো। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে ইজহান বলল, আচ্ছা, তাহলে কলটা রেখে দেই আমি। পদ্ম সাথে সাথেই বলল, না না, আচ্ছা আপনি এখন কি করছেন? এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে একজনের পারমিশন ছাড়া ভিতরে যাব না। পদ্ম কথাটা বুঝলো না ইজহান আসলে কি বলছে। বুঝিনি, কি বলছেন? ইজহান একটা নিঃশ্বাস ছাড়লো। তোমার আমাকে এখন এই মুহূর্তে দেখতে মন চাচ্ছে?
পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো কি বলবে। দেখতে মন চাইলে আপনি কি আসবেন নাকি? আর এখন তো আসাও সম্ভব না, কত দূরের পথ। আমি বলেছি তোমার এখন আমাকে দেখতে মন চাচ্ছে কিনা, আর তুমি কি বলছো আসবেন নাকি কত দূরের পথ? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। অতিরিক্ত কথা বলা পছন্দ না। পদ্মর তো মনে মনে ঠিকই মন চাচ্ছে, কিন্তু ইজহানকে কথাটা বলবে কিভাবে? পদ্ম কথা বলছে না দেখে ইজহান ধমক দিল। কথা বন্ধ কেন? দুবার জিজ্ঞেস করছি। আমার কথা কি গায়ে লাগছে না তোমার? পদ্ম আমতা আমতা করে বলল। ভীষণ মন চাচ্ছে। ইজহান হাসলো। তাহলে দরজা খুলো। পদ্ম অবাক হয়ে গিয়েছে, দরজা খুলবে কেন? দরজা কেন খুলবো? এখন রাত প্রায় 12টা বাজে, আমার তো ভয় লাগছে। ইজহান বিরক্ত হলো, এ কি আসলেই কিছু বুঝতে পারছে না। কলটা কেটো না, যাও দরজা খোলো। একটা সারপ্রাইজ ওয়েট করছে তোমার জন্য। পদ্ম কিছু বলল না। ইজহানের কথা মতো কলটা কাটলো। আস্তে আস্তে গিয়ে দরজা খুলছে, যদিও ভয় কাজ করছে, কারণ এত রাতে দরজা খুলবে। কাউকে ভয় না পেলেও ভূতকে তো ভয় পায়। যদিও হঠাৎ দরজা খুলতেই সামনে এসে পড়ে। ঠিক এই কথাগুলো মনে করে পদ্মর পা চলছে, আবার চলছে না। পদ্ম আল্লাহ আল্লাহ করতে করতে এগিয়ে দরজা খুলছে। পদ্ম দরজা খুলে 404 ভোল্টের শক খেলো। এ দেখি ইজহান দাঁত দেখিয়ে হেসে দাঁড়িয়ে আছে। পদ্ম অবাক হয়ে পেছনে ফিরল, ভেবেছে এটা মিথ্যা। আবার ইজহানের দিকে ফিরে তাকালো, এটা স্বপ্ন নয় তো। তাড়াতাড়ি নিজের হাতে একটা চিমটি কাটলো। না, এটা স্বপ্ন। না, এটা স্বপ্ন। আসলে ইজহান দাঁড়িয়ে আছে। পদ্মের রিয়াকশন দেখে ইজহান হাসছে। নিশ্চয়ই সে খুব বড় করে অবাক হয়েছে। ইজহান হেসে পদ্মকে জড়িয়ে ধরল, পদ্মের মাথায় হাত বুলিয়ে বলল, পদ্ম, আমি ইজহান। এত অবাক হওয়ার কিছু নেই। পদ্ম অবাক হয়ে তার কথা বন্ধ হয়ে গিয়েছে। সত্যি এটা আপনি তো? ইজহান হেসে দিল। হ্যাঁ, এটা আমি। অবিশ্বাস্য, কিন্তু আপনি এখন এখানে কেন? ইজহান ভ্রু কুচকালো, পদ্মকে ছেড়ে দিল। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। পদ্মের চোখ বড় হয়ে গেছে। এই না, যাবেন না। তাহলে এখন কি করব? পদ্ম ইজহানের হাত ধরল। ভিতরে আসুন। ইজহান পদ্মকে বলল দাঁড়াতে। সে নাকি গাড়ির চাবি রেখে আসছে। ইজহান চাবি নিয়ে আসছে, সাথে আরো কিছু ব্যাগও। পদ্মর ব্যাগগুলোর দিকে তাকালো। এগুলো কি? ইজহান ব্যাগগুলো রাখলো ভেতরে এনে। তোমার যে ডেঞ্জারাস বোন আছে বাবারে, সে জানি কখন আবার কি বলে অপমান করে ফেলে। তার কথাগুলো খুবই জঘন্য। দুলাভাই হিসেবে একদিনও ভালো কথা বলেনি, এমনি দেখা হলে অপমান করে। এখন যদি জানে খালি হাতে শ্বশুর বাড়িতে এসেছি, আমার ইজ্জত পানি পানি করে দিবে। পদ্ম হেসে দিল ইজহানের কথা শুনে। এই দু মানুষের কখনো মিল হয়নি, ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, এগুলো এখানে থাকুক, আপনি ভিতরে যান, আমি আসছি। কোথায় যাবে? শুনো, কাউকে এখন বলার দরকার নেই, সবাই ঘুমে আছে। যদি বলেছো তো তাহলে আমি চলে যাব। কিন্তু আচ্ছা, বলবো না, কিন্তু আপনি কি কিছু খাবেন না? আমি খেয়ে এসেছি, রুমে চলো এখন। পদ্ম ইজহানের সাথে রুমে আসলো। ইজহানও ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। এই ফাঁকে পদ্ম ইজহানের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসলো। বলেছে খেয়ে আসতে, তাই বলে এখন কি তাকে কিছু খেতে দিবে না নাকি? এজন্য চা বানিয়ে আনলো। পদ্ম চা এত বেশি পছন্দ করে না, তাই আর নিজের জন্য বানালো না। ইজহান শার্ট চেঞ্জ করে এখন টি শার্ট পরেছে, দেখে মনে হচ্ছে গোসল করেছে, কারণ চুল থেকে বিন্দু বিন্দু পানি পড়ছে। আপনি গোসল করেছেন? ইজহান মাথা নাড়ল। পদ্ম ইজহানের সামনে চা নিয়ে দাঁড়ালো। চা বানিয়েছো কেন? আপনাকে কি না খাইয়ে রাখবো নাকি? চা খেলে আমার পেট ভরবে বলে তোমার মনে হয়? পদ্ম অসহায় দৃষ্টিতে তাকালো ইজহানের দিকে। আপনি না খেয়ে এসেছেন? ইজহান পদ্মের অধরে হাত রাখলো। আমার তো অন্য কিছু খেতে মন চাচ্ছে। পদ্ম সরে আসলো ইজহানের থেকে। দেখুন, এখন এসব ভালো লাগছে না, আপনি চা খান। দাও। ইজহান চাটা মুখে দিয়ে চেহারাটা বিকৃত করে ফেললো। পদ্ম ফরকে গেল। চা মনে হয় ভালো হয়নি। ভালো হয়নি? চিনি দাওনি তো? একটুও বিশ্বাস না হলে খেয়ে দেখো। পদ্ম খেলো ঠিকই, চিনি হয় দেয়নি, একদম পানির মতো লাগছে চা। পদ্ম ইজহানের হাত থেকে চায়ের কাপটা নিয়ে নিল। থাক, আপনার আর চা খেতে হবে না,
আপনি ঘুমিয়ে পড়ুন, জার্নি করে এসেছেন। ইজান হাত দিয়ে সামনের চুলগুলো পেছনে নিল। তোমার না ম্যাথে প্রবলেম? হুম। চলো দেখি কোথায় প্রবলেম। এখন অঙ্ক করব না। ইজান ধমক দিল। করতে হবে। ইজান পদ্মের হাত ধরে টেনে এনে টেবিলে বসালো। পদ্মের পাশে চেয়ার টেনে নিজেও বসলো। ইজান পদ্মের এই অবস্থা থেকে যা বুঝলো সে কিছুই পারে না। ভেবেছিল পদ্ম অনেক ভালো স্টুডেন্ট, এখন দেখি ঘোড়ার ডিম সে। প্রায় 5টা অঙ্ক করে দিল ইজান। এখন পদ্মর প্রচুর ঘুম ধরেছে, চোখ মেলে তাকাতেও পারছে না একটুও। আমার ঘুম আসছে, চলুন না ঘুমাতে যাই। ইজান পদ্মের কথা মতো ঘুমে গেল। পদ্ম ওদিকে ফিরে শুয়ে পড়ল, যেটা ইজানের সহ্য হলো না। পেছন থেকে পদ্মকে ছড়িয়ে ধরল, পদ্মের ঘাড়ে মুখ লুকায়। এবার শান্তি লাগছে ইজানের। এতদিন এটাই মিস করতেছিলাম পদ্মফুল। পদ্ম চিমটি কাটলো ইজানের হাতে। ইজান আরেকটু গাঢ় করে জড়িয়ে ধরল। একটু ভালোবাসার কথাও বলতে পারবো না? সকাল 5টা। পদ্ম তাড়াতাড়ি উঠে পড়ল, কারণ তার মাকে বলতে হবে ইজান এসেছে, তার জন্য নাস্তা বানানো লাগবে। এখন যদি না বলে তাহলে তার মা তাকে ইচ্ছে মতো বকবে। পদ্ম আস্তে করে ইজানের হাত একপাশে রাখলো, হাত দিয়ে চুল খপা করে দরজা খুলে বেরিয়ে গেল। রুবিনা খাতুন খুব রাগ করলেন, কারণ কেন তাকে কিছু বলা হয়নি, আর ইজানও কিছু খায়নি শুনে তিনি পদ্মকে 1000টা বকা দিলেন। রুবিনা খাতুন এখন ইজানের জন্য নাস্তা বানাচ্ছে। পদ্ম তার মায়ের পাশে বসে আছে। 9টা। পদ্ম ইজানকে ঘুম থেকে ওঠানোর জন্য রুমে আসলো। ইজান আগেই উঠে বসে আছে, ছোট ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। পদ্ম ঠিক ইজানের সোজাসুজি দাঁড়ালো। ফ্রেশ হয়েছেন? তুমি কোথায় ছিলে এতক্ষণ? ঘুম থেকে উঠে পাইনি কেন তোমায়? আমি মায়ের কাছে গিয়েছিলাম, মা খুব বকেছে, কেন জানাইনি। আচ্ছা, খেতে আসুন এখন। আগে তো স্পেশাল কিছু পাই তারপর খাবো। স্পেশাল কিছু কি আবার? উফ, তুমি এত বোকা কেন পদ্মফুল? আমার মনের ভাষা বুঝতে পারো না কেন? তুমি বড় হলে না? ইজান পদ্মকে টেনে তার কোলে বসালো। পদ্ম হকচকিয়ে গেল। পদ্মের গালে সুন্দর করে চুম বসিয়ে দিল। পদ্ম ইজানের হাত খামচে ধরল। তাদের এই মুহূর্তে পুষ্পের আগমন ঘটল। আপু, মা ডাকছে। দুর্ভাগ্যবশত পুষ্প দেখে ফেলল, সাথে সাথেই পুষ্প ওদিক ফিরে গেল। সি, 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 কি দেখে ফেললাম? পদ্ম জোর করে ইজানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। ইস, এমনটা না হলেও পারত। এখন পুষ্পের সামনে মুখ দেখাবে কি করে? ইজান শান্ত কণ্ঠে বলল, ছি ছি করো না, দোষটা তোমারই ছিল। তুমি ভুল সময় এসে পড়েছ। এগুলো আবার কারো কাছে বলতে যেও না। ইজান পুষ্পকে তার গাড়ি দিয়ে ইচ্ছে মতো ঘুরিয়েছে। এখন পুষ্পর কোনো রাগ নেই ইজানের প্রতি, বরং ইজান যদি গ্রামে আসে তাহলে সবচেয়ে বেশি পুষ্প খুশি হয়। দেখতে দেখতে পদ্মের পরীক্ষাও শেষ হয়ে গেল। আজ সে আবারও ঢাকার শহরে দ্বিতীয়বারের মতো পা রাখবে। যে কোনো এ যেন এক অদ্ভুত অনুভূতি। প্রথমবার যেমন লেগেছিল এবারও ঠিক একই রকম লাগছে। পদ্ম তার ব্যাগ গোছাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। পদ্মের হাসি দেখে পুষ্পের রাগ হলো ভীষণ। পদ্ম চলে যাবে দেখে সে মন খারাপ করে বসে আছে, আর ওদিকে পদ্ম সে হেসেই যাচ্ছে। এক প্রকার রাগ হয়ে পুষ্প পদ্মের সাথে কথা বলছে না। রুবিনা খাতুনও মনটা খারাপ হয়ে আছে। তার মেয়ে এত দিন ছিল আর আজ চলে যাবে। পদ্ম এবারও গ্রাম থেকে আসার সময় কান্না করেছে। যেটা দেখে ইসান খুব বিরক্ত হয়েছে। এখনো গাড়িতে বসে ক্রমাগত চোখের পানি ফেলছে। তোমার আসলে সমস্যা কি বলো তো? পদ্ম ইসানের দিকে তাকালো। কোন সমস্যার কথা বলছেন? এই যে তুমি গ্রামে যাওয়ার সময় কাঁদো, আবার আসার সময় ঠিক একই কাজ করো, সেটাই জিজ্ঞেস করছি, তোমার সমস্যাটা আসলে কোন জায়গায়? পদ্ম মুখ ফিরিয়ে নিল। সমস্যা মানে কি সে জানে না? গ্রাম থেকে চলে আসার পর যে তার কষ্ট হচ্ছে, সব সময় উল্টো পাল্টা কথা শুধু। কথা বলছো না কেন? কি বলবো আমি? যদি বলতেই না পারো তাহলে কাঁদবে না। মেয়ে মানুষ যে এত কাঁদতে পারে তোমাকে না দেখলে জানতামই না। যদি আর একবার কাঁদো তাহলে তোমাকে এখানেই রেখে আমি চলে যাব। পদ্ম কিছু বলল না, মাথাটা হেলিয়ে দিল সিটে। চোখ জ্বলছে, একটু ঘুমালে ভালো হতো। পদ্ম ঘুমিয়ে গেল। অনেকক্ষণ পদ্মের পাশ থেকে কোনো সারা শব্দ আসছে না বলে ইসান পদ্মের দিকে তাকালো। পদ্ম ঘুমাচ্ছে দেখে ইসানের মনে মনে বলল, সারাদিন কাঁদবে,
আর ঘুমাবে, এই কাজ তার। ইজান পদ্মকে নিয়ে শেখ ভিলায় আসলো। এখানে কিন্তু আজ থাকবে না। হঠাৎ ইজহানের মন চাচ্ছিল তার মা বাবার সাথে পদ্মের দেখা করানো দরকার আছে। তারপর ইজনিয়া বলেছিল পদ্মের পরীক্ষা শেষ হলে পদ্মকে নিয়ে সর্বপ্রথম যেন এখানেই আসে। পদ্ম ইজহানের সাথে তড়িঘড়ি করে বাসায় কলিং বেল চাপ দিল। ইজনিয়া দরজা খুলল, পদ্মকে দেখে সুন্দর করে হাসি দিল। কেমন আছো ভাবি? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তাদের দুজনের আলাপে ইজহান আসলো। তার মেজাজটা চটে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে আবার কিসের কথা? ভেতরে গিয়েও তো বলতে পারে। ইজনিয়া, সর সামনে থেকে। তুই যেভাবে দাঁড়িয়ে আছিস মনে হচ্ছে আমাদের ভিতরে ঢুকতে দিবি না। আর এখানে দাঁড়িয়ে কিসের কথা? ইজনিয়া সরে আসলো। ইজহান দ্রুত পায়ে উঠে নিজের রুমে চলে গেল। পদ্ম ইজনিয়ার সাথে কথা বলতে মুনিরা শেখের কাছে যাচ্ছে। মুনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরল। কেমন আছো পদ্ম? ভালো আছি মা, আপনি কেমন আছেন? বাবা কি বাসায় নেই? মুনিরা শেখ হাসলো। আমি ভালো আছি। না, সে কি আর বাসায় থাকে বলো? আচ্ছা, তুমি এত দূরে থেকে এসেছো, ফ্রেশ হতে যাও, পরে না হয় কথা বলা যাবে। পদ্ম রুমে আসলো। ইজহান রেডি হচ্ছে, হয়তো কোথাও যাবে। কোথাও যাচ্ছেন? একটু বাহিরে যাচ্ছি। কেন? সেটা আপাতত আপনার না জানলেও চলবে ম্যাডাম। যান, গিয়ে আগে ফ্রেশ হন। পদ্ম ফ্রেশ হতে চলে গেল। এই লোকের সাথে কথা বলাই বেকার। আসল কথা তো বলবে না, জানা আছে পদ্মের। পদ্ম এসে দেখে ইজহান এখনো বসে আছে। জাননি এখনো? ইজহান পদ্মের দিকে তাকালো। যাব, তুমি আসার জন্য ওয়েট করছিলাম। ও। ইজহান উঠে পদ্মকে ভিজা চুলে হাত রাখলো। আসছি আমি, তুমি সাবধানে থেকো। পদ্ম মাথা নাড়ল। ইজহান চলে গিয়েছে। পদ্ম ইজনিয়ার রুমে আসলো, কারণ একা একা রুমে ভালো লাগছে না। একা কি থাকা যায় নাকি? পদ্ম ইজনিয়ার রুমের সামনে দাঁড়ালো। আপু আসবো? ইজনিয়া এতক্ষণ বই পড়ছিল। পদ্মের ডাকে মাথা তুলে তাকালো। ও ভাবি, তুমি? জি আপু। আরে আসো আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? পদ্ম ইজনিয়ার সোজাসুজি বসলো। বই পড়ছিলে আপু? ইজনিয়া হেসে উত্তর দিল। নিজের মেন সাবজেক্টগুলো পড়ে শেষ করতে পারি না, কিন্তু এই উপন্যাসের বই ছাড়াও আবার থাকতে পারি না, অভ্যাস হয়ে গিয়েছে। আপু, তুমি না মেডিকেলে পড়ছো, তুমিও কি তার মতো ডাক্তার হবে? ভাইয়ের বোন যদি ভাইয়ের মতো না হই তাহলে তো আর মান সম্মান থাকবে না। তবে ভাইয়ার মতো এত ভালো স্টুডেন্ট না, আবার খারাপও না। ও আচ্ছা আপু, উনি কি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, ভাইয়া তো মেডিসিন স্পেশালিস্ট। যারা মেডিসিন স্পেশালিস্ট তারা সব রোগের ঔষধ দিতে পারে। আচ্ছা, যারা এমনি ডাক্তার তারা কি সব রোগের ঔষধ দিতে পারে না? যে যেটা নিয়ে পড়াশোনা করে, মানে যারা এসপিএস যেটা সেই বিষয়েরই ডক্টর, বুঝেছো? ও, তাহলে ইজহান ভাইয়া তো অনেক ভালো স্টুডেন্ট। তুমিও তো তাও মেডিকেলে পড়ছো, আমি তো সেটাও পারবো না, মাথায় নেই কিছু। ইজনিয়া হাসছে পদ্মর কথা শুনে। তুমিও তাহলে ভাইয়াকে ভাইয়া ডাকা শুরু করেছো? পদ্ম মুচকি মুচকি হাসছে। ইজনিয়াকে একবার ভাইয়া বললে কি যে শান্তি লাগে তার। ইস, একদিন সে ভাইয়া বলেই ছাড়বে। আচ্ছা, পদ্ম যখন ভাইয়া বলবে তখন ইজহানের চেহারাটা ঠিক কেমন দেখতে হবে? নিশ্চয়ই ইজহান রেগে যাবে পদ্মর কথায়। ইজহানকে রাগানোর একমাত্র উপায় পেয়ে গিয়েছে। অনেকক্ষণ ইজনিয়া আর পদ্ম কথা বলল। একসময় পদ্মের ঘুম চলে গেছে। পদ্ম ইজনিয়ার রুমেই ঘুমিয়ে গেল। পদ্মর ঘুম ভাঙল যখন একটু আধটু সন্ধে হয়ে এসেছে। তখন বাসায় অনেক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। পদ্ম তড়িঘড়ি করে ঘুম থেকে উঠল। ইজনিয়া সেই রুমে। ইজনিয়া নেই রুমে। ইজনিয়ার রুমের পাশ দিয়ে একটা বাচ্চা ছেলে দৌড় দিয়ে যাচ্ছে। পদ্ম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই ছেলে আবার কোথা থেকে এসেছে? কখনো এ বাসায় দেখেনি এই বাচ্চাকে। পদ্ম হড়বড় করে উঠে ছেলেটাকে ধরল। তুমি কি এখানে এসেছো কিভাবে? বাচ্চাটা ভয় পেল পদ্মকে দেখে। পদ্ম আরো বাচ্চাটার হাত চেপে ধরে বলল, আগে বলো এখানে কিভাবে এসেছো, কার সাথে এসেছো? তোমাকে আগে আমি দেখিনি কেন? বাচ্চাটা পদ্মের হাত খুব জোরে কামড় বসালো।
পদ্ম মুখ খিচে আছে। ছোট হলে কি হবে, দাঁতের যে পাওয়ার! পদ্মের হাত একদম দাগ বসে গেছে। পদ্ম যেহেতু ফর্সা বেশি, তাই সাথে সাথে জায়গাটা লাল হয়ে গেছে। কামড় দিচ্ছ, দাও, তাও ছাড়বো না তোমাকে। বাচ্চাটা পদ্মকে ছেড়ে দিল। বাচ্চাটার কথায় পদ্ম বোধগম্য হলো না। কি যে বলছে এই ছেলে, এ দেখি কথাও বলতে পারে না। আমাল সামাল কি বলছে। বাবারে, কি সব বলছো? তোমাকে ধরে রেখে লাভ নাই, যাও দৌড় দাও। পদ্ম বেছে নিয়ে সে মুখ ধুচ্ছিল। বাচ্চাটা দেয়া কামড় দেখছে। কি ভয়ঙ্কর ছেলে, একবারে কামড়ে লাল করে দিয়েছে। খুব বাজে ছেলে একদম। পদ্ম রুম থেকে বের হয়ে এসে রীতিমতো অবাক হয়ে আছে। সোফায় কিছু মহিলা বসে আছে। পদ্ম এখনো বুঝলো না এরা কিভাবে এসেছে এখানে, আর কেনই বা এসেছে। পদ্ম রান্না করে আসলো। মনিরা শেখ রান্না করছে। তার পাশে দুজন মহিলা দাঁড়িয়ে আছে। পদ্ম মনিরা শেখের কাছে একদম ঘেঁষে দাঁড়ালো। মনিরা শেখ পদ্মর দিকে তাকালো। পদ্মের হাত ধরে নিয়ে তার পাশে দাঁড় করালো। এই যে পদ্ম, ইজানের বউ, ও এতক্ষণ ঘুমিয়েছিল, তাই তোমরা দেখতে পাওনি। পদ্ম ওনার আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ হয়। একজন তোমার খালা শাশুড়ি, আরেকজন মামি শাশুড়ি। পদ্ম হেসে তাদের সালাম দিল। তাদের সাথে কথা বলল। মনিরা শেখ একজনকে বলল, তুমি একটু এদিকটা দেখো, আমি পদ্মকে নিয়ে রুমে যাচ্ছি। অতঃপর মনিরা শেখ পদ্মকে নিয়ে তার রুমে আসলো। একটা সুন্দর কালো কাতান শাড়ি বের করে দিল পদ্মকে। এটা পরে নিও, বুঝছো? অনেক মানুষ আসছে, আরও আসবে, তাড়াতাড়ি পরে নিচে আসো। পদ্ম শাড়িটার দিকে তাকালো। কেন শাড়ি পরবে? মা, শাড়ি পরবো কেন? আজ ইজহানের জন্মদিন। পরশুদিন রাতে ইজহান শাড়িটা আমার কাছে এনে দিয়েছে আর বলেছে ওর জন্মদিনের দিন যেন তুমি এইটা পরো। পদ্ম অবাক হয়ে গিয়েছে। আজ ইসানের জন্মদিন, অথচ ইসান একবারও তাকে বলেনি। এতটা পর ভাবে ইসান তার প্রতি প্রচুর অভিমান জন্মালো পদ্মের ক্ষুদ্র মনে। ওনার জন্মদিন? হ্যাঁ, আচ্ছা তুমি শাড়ি পরে রেডি হয়ে নিচে আসো। ইজহান কিছুক্ষণ পরই চলে আসবে। ওর সাথে হসপিটালে অনেক লোকজনও আসবে। আমি নিচে যাই, অনেক কাজ পড়ে আছে। পদ্ম বসে রইল। ইসান একবার বলতেই পারতো তার আজ জন্মদিন, একবারও বলেনি আজ আসুক, একটু কথা বলবে না। দিন দিন বেশি বাজে হচ্ছে লোকটা। পদ্মের মনে শুধু একটাই দুঃখ, কেন ইসান তাকে কিছু বলল না। সব মানুষ জানে, অথচ তার বউকেই বলেনি। আবার বলে ভালোবাসি, একটু বাসে না। যদি বাসতো তাহলে ঠিকই বলতো। পদ্ম রাগে শাড়িটা নিচে ফেলে দিল। বেশ কিছু সময় বাদে শাড়িটা নিয়ে ইসানের রুমে আসলো। যেহেতু মনিরা শেখ বলেছে শাড়ি পরতে, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও শাড়ি পরল। আর তার সেই জাতীয় সাজ, চুলে খোপা করা, চোখে কাজল দেয়া, আর ঠোঁটে একটা লিপস্টিক দিল। পদ্ম আয়নায় দেখে নিজেকে নিজেই বলছে, না খারাপ লাগছে না তো, ভালোই লাগছে। কালো শাড়িতে মানিয়েছে তাকে। ইছান বাসায় আসলো। পদ্মের সাথে অনেকবার চোখাচোখি হয়েছিল, কিন্তু পদ্মকে যতবারই ইশারা করে তার কাছে যেতে, পদ্ম ততবারই মুখ ফিরিয়ে নিয়েছে। যতই হোক, আছে ইছানের সাথে একটা কথাও বলবে না। ভালো কথা বললেও সে আজ গলবে না, পাথরের ন্যায় শক্ত হয়ে থাকবে। পদ্ম সবার সাথে হেসে হেসে কথা বলছে, শুধু ইজহানের সাথে বলছে না। এরকম কাহিনী বুঝছে না সে। ইজহান কেক কাটে। এখন তার আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে তার পাশে, কিন্তু তার বউ একদম দূরে দাঁড়িয়ে আছে। ইজহান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্ম মুখটা ফিরিয়ে নিল। মান অভিমান পরে করো, এখন চলো, তোমাকে ছাড়া আমি কেক কাটবো না। পদ্মকে জোর করে ইজহান তার পাশে দাঁড় করালো। পদ্ম বেশি অভদ্রতা দেখায়নি, কারণ সবাই কি না কি ভাববে। সবাই আস্তে আস্তে বাসায় চলে গেল। রাত 1টা বেজে গিয়েছে সব শেষ হতে। তাই ইজহান আর পদ্মকে নিয়ে তার ফ্ল্যাটে গেল না, এখানে থেকেই গেল। ইজহান বসে বসে ওয়েট করছে কখন পদ্ম আসবে। সব কাজ শেষ করে পদ্মের আস্তে আস্তে অনেক সময় লেগে গেল। পদ্ম রুমে এসে ধূপ করে ওয়াশরুমে ঢুকে গেল। শাড়িটা চেঞ্জ করে আসলো। ইজহান আর চোখে পদ্মকে দেখছে। ম্যাডাম যে হারে রেগে আছে, এর রাগ ভাঙানো এত সহজ হবে বলে মনে হয় না। পদ্ম, এখানে আসো। পদ্ম যেন কথাটা শুনেও শুনল না। গলা থেকে স্বর্ণের চেনটা আয়নার সামনে
দাঁড়িয়ে খুলছে। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে আবারও বলল, পদ্মফুল আমার একমাত্র বউ, এখানে আসো। এবারও পদ্মর কোনো হেলদোল নেই। আগে থেকেই ইজহান এক কথা দুইবার রিপিট করা পছন্দ করে না, কিন্তু পদ্ম তো শুনছেই না। ইজহান এবার ধমক দিল, পদ্ম এখানে আসো, যদি এই মুহূর্তে তুমি আমার সামনে না আসো তাহলে আমি রুম থেকে বের হয়ে যাব, সারা রাত বাড়ি ফিরবো না। ইজানকে আর কখনো দেখতে পারবে না তুমি। পদ্মের মনটা ধক করে উঠল। তার সব রাগ দুঃখ বিসর্জন দিয়ে ইজহানের সামনে দাঁড়ালো। ইজহান পদ্মের চিবুক ধরে প্রশ্ন করল, তখন যে ডেকেছি আসনি কেন? কেন আসবো বলুন? আজ যে আপনার জন্মদিন আমাকে বলেছেন, আমার মায়ের কাছ থেকে শুনতে হয়েছে। আপনি বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমি তো আপনার কেউ না, আমাকে কেন বলবেন? ইজহান শব্দ করে হাসলো। পদ্ম ইজহানের দিকে তাকাচ্ছে, আবার চোখটা সরিয়ে ফেলছে। নিশ্চয়ই এখন এই লোকের হাসি দেখলে তার রাগটা নিমিষে উধাও হয়ে যাবে। এই জন্য আমার পদ্মফুল রেগে আছে? ইজহানের চোখ হঠাৎ পদ্মের হাতে পড়ল। পদ্মের হাত এক জায়গায় লাল হয়ে আছে। কেন? দেখে তো মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। মুহূর্তে ইজহানের মেজাজটা চটে গেল। পদ্মের বাহুতে হাত দিল। তোমার হাতে কে কামড় দিয়েছে? আমি তো দেইনি। আমার আগে কে কামড় দিয়েছে তোমাকে? আর তুমি সেই দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ? কত বড় সাহস তোমার!